যে আমি যেখানে হাঁটতেছি না, এবার হাঁটতে হাঁটতে আপনি অ্যালকোহল পান করতে পারবেন, এটা ইলিগেল অধিকাংশ দেশে। যেখানে কিন্তু ডেনমার্কে আপনি বয়স কোনো এজ লিমিট নেই, এটা শিশু সেও কিন্তু অ্যালকোহল পান করতে পারবে। এমনকি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটা, যে আমি যেভাবে হাঁটতেছি এভাবে হাঁটতে হাঁটতে সে অ্যালকোহল পান করতে পারবে এবং এর কোনো বিধি নিষেধ নাই। এটা হলো তার স্বাধীনতা। এখানে মানুষ অলমোস্ট 100% লোক সৎ, এখানে কোনো দুর্নীতির ছিটেফোঁটাও নাই। দেখেন সাইকেল, কীভাবে সাইকেল যাচ্ছে, সাইকেলের শহর। ওই যে আপনারা নেদারল্যান্ডসে দেখছেন যে প্রচুর সাইকেল, এখানে সাইকেল আবার মারামারি লাগতেছে এখানে। তো এই সাইকেলে ধাক্কা লাগে, অনেক সময় মানুষের প্রেমও হইতে পারে। এখানে একটা ছেলে একটা মেয়ে আছে, এরা দুজন ধাক্কা খেলো। কিছু লোক হয়তো এশিয়া থেকে আসে যারা এই পশুপালন বিষয়ে কিছুটা দক্ষ বা এসব লাইনের পড়াশোনা করা। তবে এখানে আসাটা একটু কঠিন আপনার কাজের জন্য। তো পড়াশোনা করতে আসে তারাও যে খুব ভালোভাবে টিকতে পারে, অনেক সময় এরাও দেখা যায় অন্য দেশে যাইতে বাধ্য হয়। এখানে ডকুমেন্টস নিয়ে থাকাটা খুব ডিফিকাল্ট। আর এখানকার লোক স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে দেখা গেল বাসে ডাকছে যে আমার সাথে চলো বা আমার সাথে আজকে ডিনার করো, এই কথাটা বলছে মানে সে হৃদয় থেকে বলছে এবং মন থেকে বলছে এবং আপনার যাওয়া উচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন কোপেনহেগেন, ডেনমার্কের রাজধানী। আমি এয়ারপোর্ট থেকে বের হলাম জাস্ট। আমি এখন মেট্রোতে উঠবো। মেট্রো স্টেশন আমি খুঁজতেছি, এখন এক্স্যাক্টলি বুঝতেছি না মেট্রোতে কোন জায়গায় দিয়ে ঢুকতে হবে। সম্ভবত রাস্তা ক্রস করতে হবে আমাকে। এখানে গাড়িগুলো দাঁড়াইছে, তার মানে এখানে নিশ্চয়ই, হ্যাঁ এই যে গ্রিন লাইট, ও এখানে রেড লাইট দেওয়া আছে, এখানে যাওয়া যাবে না এখন। আমার মনে হয় ম্যাপে যেটা দেখলাম আর কি, রাস্তা ক্রস করে আমাকে হয়তো বাম দিকে যেতে হবে। এই হলো এখানকার এয়ারপোর্টের সামনের অবস্থা। এই আমি এয়ারপোর্ট এখান থেকে এলাম টার্মিনাল 3 দিয়ে। এয়ারপোর্ট দেখুন যে অনেক বড় আছে, মানে আমার অনেকক্ষণ হাঁটা লাগছে, প্রায় 10-15 মিনিট হাঁটা লাগছে বের হওয়ার জন্য। এখানকার সিস্টেমেটিক সব কিছু। দেখলাম যে অনেক লোক আছে যারা সার্ভিস দেওয়ার জন্য যাত্রীদের, যারা বুঝতে পারে না, যারা আপনারা জানেন ডেনমার্কের পৃথিবীর অন্যতম একটি উন্নত দেশ, খুবই ডেভেলপড। শুধু এদের বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিং রাস্তার যে ডেভেলপ সেটা না, ওরা অনেকটা ওয়েলফেয়ার কান্ট্রি, মানবতার দেশ বলতে পারেন, এবং গণতন্ত্রর জন্য ওরা বিখ্যাত। এদের এখানে বাক স্বাধীনতা, বিভিন্ন ইস্যু আছে যেগুলোতে পৃথিবীতে একদম কেন্দ্রে থাকে আর কি ওরা। যদিও ওরা অনেক সময় অনেক বিতর্কিত অনেক কিছু এখানে ঘটে, আপনারা জানেন। এখানে একবার কার্টুন আঁকা হয়েছিল আমাদের ধর্মীয় বিষয় নিয়ে, সেটা নিয়ে অনেক সারা দুনিয়ায় অনেক তোলপাড় হয়েছিল, সে বিষয়ে বলবো। আর এদের সম্পর্কে আরও ইন্টারেস্টিং গল্প আছে, যেগুলো আমি সেন্টারে গিয়ে বলতেছি। মানে আমি অনেকটা টায়ার্ড, আর ঘুম যেতে হয়নি কালকে রাত্রে। প্লেনের ভিতরে মানে ঘুম হয়েছে, মানে ঘুম ভাঙছে, এরকম অস্বস্তিকর যেটা নিদ্রা সেটা হয়েছে। এখন মেট্রোতে উঠবো, মেট্রো সেন্টারটা আমি এখনও খুঁজে পাইনি। আমি একটু ম্যাপে দেখি, এখানে থেকে মেট্রো সাইন দেওয়া আছে, আমি শিওর না যে এখান থেকে মেট্রো। উপর দিকে উঠি, সম্ভবত এইদিকে মেট্রো। তো একদম ইয়ে থেকে কাছে, একদমই এয়ারপোর্ট থেকে একদম সাথেই, 200 মিটারের মতো, সম্ভবত 200 মিটারের মতো দূরত্ব। আমি গুগলে এই আসার আগেই দেখছিলাম। তো এখান থেকে মেট্রো পাওয়াতে অনেক সুবিধা হলো, একদম এয়ারপোর্টের সাথে কানেক্টিং, সেটা খুবই ভালো। বুকারেস্ট এরকম নেই, বুকারেস্টের মেট্রো নাই, তবে ট্রেন আছে বুকারেস্ট এয়ারপোর্ট থেকে, আর বাস তো আছে অ্যাভেলেবেল। তো এখান থেকে মেট্রো আছে, এটা একটা প্লাস পয়েন্ট, একদম সেন্টার পর্যন্ত যাবে। ভাড়া দেওয়ার সিস্টেমকে এটা আমার দেখতে হবে। মেট্রো টিকিট কাটার সিস্টেম মনে সম্ভবত এখানে আছে। এখানে সবাই দেখছি হাতে কাটতেছে, কিন্তু আমার ভালো হয়তো যদি কোনো টিকিট কাউন্টার থাকতো, কারণ আমি এখানে বসতে একটু কষ্ট হবে আমার। যে এরা কাটুক, তারপর আমি আরেক জায়গায় দেখে ট্রাই করে। যে এখানে দেখেন মেশিন আছে, টিকিট কাটলাম ওই মেশিন থেকে। এই হলো টিকিট, 30 ক্রোনা এখানকার লোকাল কারেন্সি। আমি এক্স্যাক্টলি এখনও জানি না যে 30 ক্রোনাতে কত হয়। যাই হোক, আমার 30 ক্রোনা নিল। আমি অনলাইনে দেখতেছিলাম যে এটা 24 টাকা ছিল, তবে এখন একটু বাড়ছে। আমি একটা টিকিট নিয়েছি, এটা 1.5 ঘন্টা ইউজ করা যায়। তাহলে যেখানে একটা ট্রেন আসছে, এরা যাবে M2। আমি একটু জিজ্ঞেস করি। মেট্রোতে উঠলাম, অদ্ভুত টাইপের মেট্রো, খুবই ছোট, মানে ওই রকম না টিপিক্যাল যে মেট্রো স্টেশন। এটা ওই বাসের মধ্যেই বলা যেতে পারে।
একটু ভিন্ন টাইপের, ভালো লাগতেছে। আর এখান থেকে বাইরের ভিউটা দেখেন, আপনার রেলওয়ে স্টেশনে বাইরের ভিউটা এখান থেকে যে রোড ঘাট তাদের ভিউগুলো এরকম ভালো লাগতেছে, ইন্টারেস্টিং। এখন আমি বসি, এখানে বসার জায়গা আছে। মেট্রোতে করে কেবল আসলাম সেন্টারে কোপেনহেগেনের। আবহাওয়া দেখেন, আকাশে কোনো রোদ নাই, যে কোনো সময় বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। মেট্রো থেকে প্রায় আমার 4 তলার মতো লিফটে ওঠা লাগছে, মোটামুটি একদম আন্ডারগ্রাউন্ডে এখানে। আর যেখান থেকে আমি উঠছিলাম এটা ছিল পুরোপুরি রাস্তার উপরে, আর শেষ 3-4টা স্টেশন ওগুলো একদম আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে। অন্যরকম একটা অনুভূতি হইতেছে। আর এই স্টেশনের নাম হলো কনজেন্স নেতর্ভ। নেতর্ভ হইলো এখানকার, আমার উচ্চারণ ভুল হতে পারে, এখানকার যা লোকাল আছে তারা যদি আমার কোনো ভিডিও দেখে থাকেন, লোকাল বলতে এখানে বসবাস করেন ডেনমার্কে, তাহলে আমার ভুল ধরে দেন। নেতর্ভ এটা হলো এই সেন্টার। আমি দেখি সামনে একটা পার্ক আছে, আমি পার্কের ভিতরে যা বসবো। আবহাওয়া খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসবে মনে হইতেছে। পার্কে গিয়ে আমি ব্যাগটাকে গুছাবো, ব্যাগের ভিতরে কিছু জিনিস বের করতে হবে, কিছু জিনিস আবার ব্যাগের ভিতরে ঢুকাতে হবে, ওই জন্য ওয়েট করতেছি। তবে আমার এই এলাকাটা মস্কো একটা ব্যাপার কাজ করতেছে। তবে রাস্তাঘাট এখানে এখন পর্যন্ত আমি দেখতেছি খুবই ন্যারো, শহরের ভিতরেই। এটা হয়তো এখানে স্টেশনের পাশে, এই জন্য এরকম মনে হইতেছে। তো সব জায়গায় গিয়ে এরকম কিনা সেটা একটু পরে বুঝতে পারবো। আমি যাবো, এখানে একটা নদী আছে যেটা মেইন সেন্টার, এখান থেকে আরও কিছু হাঁটতে হবে। এটা সেন্টারের একটা অংশ, তবে আরও ইন্টারেস্টিং জায়গা আছে। তবে একদমই বাজে আবহাওয়া যা মনে হইতেছে, বৃষ্টি আসলে খুব অস্বস্তি লাগবে, খুবই অস্বস্তি লাগলো। পার্কের ওইখানে দেখে একটা সিট দখল করতে পারি কিনা। এখানে অনেকগুলো কবুতর এখানে খেলতেছে। খুবই ব্যয়বহুল একটি দেশ, এখানে কিন্তু খুব হাই স্যালারি যেমন হাই, জীবনযাত্রাও ওই রকম ব্যয়বহুল। এটা কি ডেনমার্কের পতাকা আমি বুঝতেছি না। ও, এটা ডেনমার্কের পতাকা, যেখানে মাঝখানে সাদা আর হলো লাল। এর পাশে আর অন্য দেশের পতাকা দেখতেছি, এগুলো কোন দেশের আমি জানি না। এখানে আমাদের এশিয়ান ভাই 2-1 দেখলাম। আজকে ট্রেনে দেখলাম অনেক নেপালি লোকজন, নেপাল, চায়না, জানি না ওই অঞ্চলেরই, মানে মঙ্গোলিয়ান ফেস। লাল বাতি চলে গেছে, এখন মনে আমি যেতে পারবো না, এখানে এখন গাড়িগুলো যাবে। সব রাস্তা ন্যারো দেখতেছি এখন পর্যন্ত এই এরিয়াতে। আর এখানে দেখতেছেন সামনে যে কালারফুল বিল্ডিংগুলো বাম পাশে, এটা হলো এই কোপেনহেগেন বা ডেনমার্কে রিপ্রেজেন্ট করার মতো। আর এগুলো তো আরও প্রাচীন বিল্ডিং। তো আমার এখন প্ল্যান হলো আমি ওইদিকে কালারফুল যে বিল্ডিংগুলো, যেগুলো ডেনমার্কেরকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করে, ওগুলো দেখা, ওইখানে দু একটা ছবি তুলতে পারলে ছবি তোলা। আমি একা মানুষ, আমি সোলো ট্রাভেল করতেছি, এই জন্য ছবি তোলা দেওয়ার মতো লোক নেই, নিজের ছবি নিজে তুলতে হবে। দেখেন সাইকেল, কীভাবে সাইকেল যাচ্ছে, সাইকেলের শহর। ওই যে আপনারা নেদারল্যান্ডসে দেখছেন যে প্রচুর সাইকেল, এখানে সাইকেল আবার মারামারি লাগতেছে এখানে। তো এই সাইকেলে ধাক্কা লাগে, অনেক সময় মানুষের প্রেমও হইতে পারে। এখানে একটা ছেলে একটা মেয়ে আছে, এরা দুজন ধাক্কা খাইলো। দেখেন কি রাফ অ্যান্ড টাফ সাইকেল চালাইতেছে। যাই হোক, ভালো লাগে সাইকেল দেখলে, অনেক ভালো লাগে। কারণ এখানে সাইকেলের প্রচুর লেন। দেখেন রাস্তা কত ন্যারো, মেইন রাস্তা যেখানে গাড়ি চলার, সাইকেলের জন্য মনে করেন ওই রাস্তা, গাড়ি চলার রাস্তা প্লাস হলো সাইকেলের রাস্তা সমানে সমান। আর মাঝখানে এগুলো মানে আবার ইয়ে করার জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য মানে মাঝখানের এই স্থানটা বুঝতেছি না, এখানে কোনো স্পেসিফিক রিজন আছে, এরা কিন্তু দাঁড়ায় আছে। ও, এরা দাঁড়ায় আছে জ্যামের কারণে, কারণ আদারওয়াইজ আপনার ওইখানে কিন্তু সব গাড়ি একসাথে দাঁড়াইলে কিন্তু মানে রাস্তা পুরো ব্লক হয়ে যাবে। এই জন্য হয়তো মাঝখানে জায়গাটা রাখা হয়েছে, ধাপে চাইতে পারে। ও না, এখানে আমার বোঝার ভুল হতে পারে, কারণ এখানে দেখেন কোনো গাড়িতে লোকজন নাই, তার মানে এটা পার্কিং। মানে এতটুকু অল্প জায়গা, এর ভিতরে এরকম পার্কিং সিস্টেম। এখানে লেখা আছে পি, তার মানে এখানে পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। আমি জানি না এখানে পেমেন্ট করা লাগে কিনা। আর এখানে এই যে নৌকাতে চড়ার জন্য কিছু জিনিস লেখা আছে, 60 মিনিট গাইডেড ট্যুর, 30 করোনা। তো এখানে যারা নৌকাতে ট্যুর করবেন তাদের জন্য এরকম বিভিন্ন অপরচুনিটি আছে, খুব সুন্দর, ভালো লাগতেছে।
এখন আমি যাবো একদম, আর একটু বড় নদী আছে, নদীর ওইখানে অনেক অনেক রেস্টুরেন্ট, একটা চমৎকার এরিয়া গুগলে দেখলাম। তো ওইদিকে আমার যাওয়ার প্ল্যান। শহরটা আবেদনময়ী, অনেক আবেদনময়ী লাগতেছে এখন পর্যন্ত। আবহাওয়ার কারণে একটু খারাপ লাগতেছে, বৃষ্টি হইতেছে ঝিরিঝিরি, বৃষ্টির কারণে অস্বস্তি লাগতেছে। আমি কি রাস্তা ক্রস করবো, কারণ এই দেশ কিন্তু রোমানিয়ার মতো না যেখানে সেখানে রাস্তা ক্রস করতে গেলে জরিমানা করতে পারে। জরিমানার আইন রোমানিয়াতেও আছে, কিন্তু ওইখানে হয়তো এতটা সিরিয়াসলি দেখে না। কিন্তু এখানে আমি যাই না, যেহেতু আমার জন্য নতুন দেশ, তাই আইন কারণের দিকে নজর দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি চেষ্টা করব ওইখানে গিয়ে কোথাও ছবি তোলার জন্য। ওই যে মহিলা চলে যেতেছে, তার মানে এখানে লোকজন এইভাবে রাস্তা পার হয়, এটা স্বাভাবিক। যেখানে এখানে বিল্ডিংগুলা পুরাই একটা অন্যরকম, সব বিল্ডিং কালারফুল। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি এরকম একটা জায়গায় আসলাম, একটা ব্রিজ দেখতেছি এখানে। আর এটা হলো একটা ক্যানেল গেছে, ক্যানেলটা সামনে গিয়ে নদীর সাথে কানেক্ট হয়েছে। আর ওখানে কিন্তু একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। আর দেখেন এই জায়গাটা কত সুন্দর, খুবই কালারফুল, আমার খুবই পছন্দ। মানে আমি যেরকম ছবি দেখতেছিলাম বাস্তবে আরও বেশি ভালো লাগতেছে, আরও বেশি কালারফুল লাগতেছে। কিন্তু অবাক হইতেছে এখানকার রাস্তাগুলো এত ন্যারো আর এক কেমন যেন একটু অন্যরকম। এটা আমার কাছে নেদারল্যান্ডসের কিছুটা ফিলিংস হইতেছে এখানে। নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর। তো নেদারল্যান্ডসের রাস্তাঘাট তো শহরের ভিতরে একরকম কিছুটা ন্যারো, তবে শহরের বাইরে তো বিশাল বিশাল রাস্তা। তো ডেনমার্কে কীরকম শহরের বাইরের রাস্তা সেটার মধ্যে আমার পুরো আইডিয়া নেই, তবে এখানে রাস্তাও যে অনেক প্রশস্ত হবে বাইরের সেটা আমি শিওর। আর এই শহরটাও খুব ইন্টারেস্টিং। আমি শহরের সম্পর্কে আরও বলবো, আমি একটু নদীর দিকে যাই, ওইখানে গিয়ে আরও বিস্তারিত কথা বলবো। এখন আমি এখানে ছবি তোলার চিন্তা করতেছি এই জায়গাটাতে। এখানে যে জাহাজটা খুব সুন্দর লাগতেছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি আরও সামনে চলে আসলাম। এখানে দেখেন বাম পাশে অসংখ্য রেস্টুরেন্ট আছে, কিন্তু রেস্টুরেন্টগুলো বেশিরভাগই বন্ধ আছে। আমি জানি না কেন বন্ধ, যেহেতু এখন সকাল, সম্ভবত এই কারণে এইগুলো এখন খোলে না। এগুলা জমজমাট হবে দুপুরের পর থেকে, তখন কিন্তু এখানে প্রচুর লোকারণ্য যে ব্যাপারটা সেটা। কারণ এখানে নদীরা দেখতেছেন আপনারা কত সুন্দর। শহরের মাঝখানে আমাদের দুর্ভাগ্য, আসলে আমাদের দেশেও কিন্তু এরকম শহরের মাঝখান দিয়ে নদী, খাল এগুলো বয়ে গেছে। বাংলাদেশে বেশিরভাগ বড় বড় শহরগুলোতেই আছে, আপনারা ঢাকা তো আছেই, তারপর নারায়ণগঞ্জ আছে, রাজশাহী, খুলনা, বরিশাল, সবগুলো বড় শহরের মাঝেই নদী, খাল। ও এখানে এই বাম পাশের রেস্টুরেন্টটা খোলা দেখতেছে, এখানে কিছু লোক আড্ডা দিচ্ছে। আর এখানে হলো এই প্রাচীন ড্যানিশরা কিন্তু অনেক বিভিন্ন কারণে এদের বিখ্যাত আছে, অনেক ইন্টারেস্টিং এদের ঐতিহাসিক গল্প আছে। ও মাই গড, এখানে দেখেন কত সুন্দর একটি স্থাপনা। আমি জানি না এটা কিসের স্থাপনা, এটা সম্ভবত কোনো পোর্টের কোনো অ্যাক্টিভিটিস হয় এখানে। এখানেও আমি যেখানে আসা উপস্থিত হয়েছি এই জায়গায় হয়তো পোর্টের কোনো ব্যাপার স্যাপার এখানেও থাকতে পারে। এখানে দুইজন এশিয়ান ফেস দেখতেছি, এরা লোকাল নাকি ঘুরতে আসছে, আমি নট শিওর। এখানে স্পিড বোট যাচ্ছে একটি। ছোটোবেলায় খেলনা নিয়ে যাদের খেলার অভ্যাস আছে তারা অবশ্যই জানেন যে লেগো একটা খেলনা আছে। লেগো খেলনার সম্পর্কে আমি বাংলাদেশে দেখছিলাম, কিন্তু আমি নিজে কখনো খেলিনি। এটা খুব এক্সপেন্সিভ একটা খেলনা। এটা আমি রোমানে আসার পরে এখানে অনেকগুলো মার্কেটে আমি দেখলাম যে এটা খুবই পপুলার। আমাদের দেশেও ছিল, কিন্তু ওই সময় আমি এত ভালোভাবে চিনতাম না। ওই খেলার যে কোম্পানি, ওই লেগো যে কোম্পানিটা ছিল এই ডেনমার্কে, এবং এটা খুব সারা দুনিয়ায় বিখ্যাত। এবং শুধু তাই নয়, এই যে লেগো ল্যান্ড একটা পার্ক আছে, থিম পার্ক, এটাও কিন্তু এই কোপেনহেগেনই। এখানে কিন্তু অনেক লোক আসে এবং এটা সারা দুনিয়ায় মানে খুবই জনপ্রিয়। আর ডেনমার্ক বা এই যে নর্ডিক অঞ্চলে যে দেশগুলো, এই ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই দেশগুলো কিন্তু মূলত বিখ্যাত হলো তাদের ওয়েলফেয়ার সিস্টেমের কারণে। এখানে পড়াশোনা একদমই ফ্রি, মানে লোকালদের জন্য। ইন্টারন্যাশনালদের জন্য ফ্রি ছিল, কিছু না কিছু দেশে চেঞ্জ হয়েছে। তো ডেনমার্কে কিন্তু এখন টিউশন ফি দেওয়া লাগতেছে, তারপরে ফিনল্যান্ডে দেওয়া লাগতেছে, সুইডেনে দেওয়া লাগতেছে, নরওয়ে তো এখনও ওটা করেনি। তো এডুকেশন, চিকিৎসা ব্যবস্থা এদের, তারপরে আপনি যে কোনো সমস্যা, এখানকার সোশ্যাল সিকিউরিটি সিস্টেম খুবই পৃথিবীর সেরাদের কাতারে আর কি। এরকম সিস্টেম আপনি যাদের কথা, মানে ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, এইরকম ওয়েলফেয়ার এত চমৎকার সিস্টেম ওদেরও নাই, এখানে যেরকম এটা আছে। আর এদের যে সমাজ ব্যবস্থা, এটাকে মানদণ্ড হিসেবে ধরা হয় পৃথিবীর বেশি, মানে অনেক দেশে। তার কারণ হলো এখানে যে মানে সমাজ ব্যবস্থা পুরোপুরি আপনি স্বাধীন। যে বাক স্বাধীনতা বা আপনি যে কোনো কিছু নিয়ে কথা বলার অধিকার, বা ধর্মর
যে আইন থাকে, আইন কানুন, এগুলো ওরা কিছুই ওরকম মানে না। এখানেও ধর্ম আছে, তবে এখানে পুরোপুরি মানুষ স্বাধীন, মানে যে যার মতো চলতে পারে, পুরোপুরি ওপেন মাইন্ডেড একটা সোসাইটি। হলো এই ডেনমার্ক। তো আমি জাহাজটা এখানে নোঙর করবে সম্ভবত। আপনাদের আমি বলতেছিলাম যে এই দেশটা খুবই মানে উদার, তারপরে মুক্ত মনা যে ব্যাপারটা। তো 2000 আমি যেটা বলতেছিলাম যে ইসলামকে কটূক্তি করে একটা কার্টুন আঁকা হয়েছিল, তো ওইটা নিয়ে সারা দুনিয়ায় ব্যাপক আলোড়ন ছিল। আমার মনে হয় আমি বাংলাদেশে ছিলাম তখন, 2006 সালের কথা। ওই সময় ব্যাপক আলোড়ন হয়। তো এইসব কারণে এখন কিন্তু এখানেও অনেক সময় বেশ ধর্মীয় ইস্যুগুলোতে এখানে মানুষজন ওই ঘটনার পরে কিন্তু এটা কিছুটা কন্ট্রোল, বলতে এটা অফিসিয়ালি কন্ট্রোল না, তবে কিছুটা মানুষজন কিছুটা এখন সচেতন আর কি এই বিষয়ে ধর্মীয়। তবে এখানে ধর্মীয় পোশাক বা এই যে হিজাব পরা, তারপরে বিভিন্ন ধর্মের যে নিজস্ব কিছু কালচারাল ক্লোথস বা ড্রেস থাকে, ওগুলো নিয়ে কিন্তু এখানকার লোকজনের ভিতরে একটু অস্বস্তি আছে। এটা হয়তো আপনার সরাসরি বলবে না, তবে ইনডাইরেক্টলি এই কথাটা একটা প্রচলিত আছে। এখানে যারা থাকে লম্বা সময় তারা ভালোভাবে বলতে পারবে। আর দেশটা কিন্তু আহামরি বড় একটা দেশ না, 43,000 সামথিং এখানকার আয়তন। আর লোক সংখ্যা আছে প্রায় 54 লাখ বা 70-75 হাজার এরকম লোক আছে পুরো দেশে। তো জনসংখ্যা এখানে খুব একটা বেশি না। আর এখানে অনেকগুলো আইল্যান্ড আছে, গ্রিনল্যান্ড একটা আইল্যান্ড আছে, বিশাল বড় আইল্যান্ড। এখানে কিছু লোক কাজ করতেছে, এখানে রঙের কাজ করতে সম্ভবত এরা পিছনে। তো গ্রিনল্যান্ড আইল্যান্ডটাও কিন্তু এই ডেনমার্কের অধীনে। তো ওইখানেও এত জনসংখ্যা নেই, ওই অঞ্চলটা বিশাল বড় অঞ্চল, কিন্তু ওইখানে আবহাওয়া খুব মানে খুব বাজে আবহাওয়া থাকার কারণে এখানে লোকজন তেমন একটা বসবাস করে না। তুমি হাঁটতে আমি আরেকটা জায়গায় আসতেছি। এই জায়গাটা আমার এখানে, ওইখান দিয়ে আমার প্ল্যান ছিল যে সামনের দিকে শহরের অন্য প্রান্তে যাবো। তো এই হাঁটতে হাঁটতে ডান দিকে দেখলাম যে এরকম একটা রাস্তা, তো আমি এখানে দেখলাম যে নদী দেখা যায় ওই পাশে। তো ভাবলাম যে একটু হাইটা ওইখানে দেখে আসি কেমন জায়গাটা। ডেনমার্কে কিন্তু আমাদের দেশের লোকজন আসে অনেক স্টুডেন্ট হিসেবে। তো এখানে থাকাটা খুব কঠিন। এখানে আপনি বিশেষ করে ওয়ার্ক পারমিটে এগ্রিকালচার সেক্টর, যেটা মানে এগ্রিকালচার বলেন বা পশু রিলেটেড, এখানে কিন্তু ডেনমার্কে যেই পশুপালন এটা কিন্তু ব্যাপক ঐতিহ্যবাহী এবং সারা দুনিয়ার মানুষ জানে যে এরা এসব লাইনে খুব ভালো। আর পশু চিকিৎসক বা পশু পালন এসব বিষয়ে যারা পড়াশোনা করে ওদের একটা ডিমান্ড আছে এই দেশে। এখানে বৃষ্টি পড়তেছে, আমি জানি না আমার ক্যামেরার কী অবস্থা। সেই কারণে এখানে কিছু লোক হয়তো এশিয়া থেকে আসে যারা এই পশুপালন বিষয়ে কিছুটা দক্ষ বা এসব লাইনে পড়াশোনা করা। তবে এখানে আসাটা একটু কঠিন আপনার কাজের জন্য। তো পড়াশোনা করতে আসে, তারাও যে খুব ভালোভাবে টিকতে পারে, অনেক সময় এরাও দেখা যায় অন্য দেশে যাইতে বাধ্য হয়। এখানে ডকুমেন্টস নিয়ে থাকাটা খুব ডিফিকাল্ট। স্যালারি খুবই হাই এখানে, আপনি টিকতে পারলে খুব চমৎকার দেশ, বসবাসের জন্য খুবই চমৎকার দেশ, কিন্তু টিকতে পারাটাই কঠিন। কারণ এখানে একটা নির্দিষ্ট স্যালারি না হলে আপনার ডকুমেন্টস কন্টিনিউ করা যায় না, ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করাটা খুব কঠিন। তো কিছু লোক আছে যারা অন্য দেশের পাসপোর্ট নিয়ে আসে, তাদের জন্য কিছুটা এই যে অন্য দেশের পার্মানেন্ট রেসিডেন্সি ইউরোপীয় ইউনিয়নের, বা তারা অনেকটা ইজিলি এখানে মুভ করতে পারে। আদারওয়াইজ এখানে আপনি যদি ডাইরেক্ট আসতে চান খুবই কঠিন। স্টুডেন্ট বিষয়ে আসলেও খুবই ডিফিকাল্ট। এটা হলো ওই নদীর সাথে এটা কানেক্টেড, পুরো এরিয়াটাই এরকম পানি, এক পানির সাথে আরেক পানি কানেক্টেড। আর এই নৌকাগুলো দেখেন, আমরা ওই যে পাইরেটস অফ ক্যারিবিয়ান মুভিতে যেরকম নৌকা দেখছি এই টাইপের নৌকা। আর এখানে ছোটো ছোটো কিছু ইয়টস আছে যেগুলো ধনী লোকদের মানে আনন্দ করার জন্য, বা তারা দিন কাটায়, রাত কাটায় এখানে। এই সামারের টাইমে বিশেষ করে তারা এখানে সময় কাটায়। এটা যেখানে যেসব দেশেই এরকম নদী সাগর আছে সব জায়গায় এরকম এই কালচারটা আছে। বৃষ্টি পড়ছে, আমার ক্যামেরার কী অবস্থা, আমি একটু সাইডে যাই, সাইডে গিয়ে ওইখানে গিয়ে কথা বলি যেখানে বৃষ্টির পানিটা আমার সরাসরি গায়ে না আসে। কারণ আমার ক্যামেরার প্রোটেকশনটা খুব ভালোভাবে দেওয়া নেই, যে কোনো সময় পানি ঢুকতে পারে, তাহলে একটা বড় সমস্যা হবে। যেহেতু আমি একটা লম্বা সময় ট্রাভেল করার প্ল্যান করে বের হয়েছি, না এখানেও পানি পড়তেছে। আমি বলতেছিলাম যে দেশটা অনেক উদার,
উদারতার একটা উদাহরণ দেই। ইউরোপের বেশিরভাগ দেশে, মানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বলেন বা ইউরোপিয়ানের বাইরে যেখানে বলেন, এখানে আপনি অ্যালকোহল পান করার জন্য আইন হলো 18 বছর, একটা এজ লিমিট আছে। তারপর আপনি পাবলিক স্পেসে, মানে এই যে আমি যেখানে হাঁটতেছি না, এবার হাঁটতে হাঁটতে আপনি অ্যালকোহল পান করতে পারবেন, এটা ইলিগেল অধিকাংশ দেশে। আমি জানি না অন্য কোনো দেশে ওপেন আছে না, কিন্তু ডেনমার্কে আপনি বয়স কোনো এজ লিমিট নেই, এটা শিশু সেও কিন্তু অ্যালকোহল পান করতে পারবে। এমনকি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটা, আমি যেভাবে হাঁটতেছি এভাবে হাঁটতে হাঁটতে সে অ্যালকোহল পান করতে পারবে এবং এর কোনো বিধি নিষেধ নাই। এটা হলো তার স্বাধীনতা। একটা অদ্ভুত বিষয় আছে এখানে। আর এখানকার মানুষ মানে সততা বা যে দুর্নীতি পরায়ণ এই অলমোস্ট জিরো। এখানে মানুষ অলমোস্ট 100% লোক সৎ, এখানে কোনো দুর্নীতি ছিটেফোঁটাও নাই। আর এখানকার লোক স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে দেখা গেল বাসায় ডাকছে যে আমার সাথে চলো বা আমার সাথে আজকে ডিনার করো, এই কথাটা বলছে মানে সে হৃদয় থেকে বলছে এবং মন থেকে বলছে এবং আপনার যাওয়া উচিত এরকম বলে। আমাদের দেশে কি হয়, ভাই চলো আমার সাথে বা বাসায় একগুলো ভাত খাই, আমরা ফর্মালিটি মেনটেন করি বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরাও বলি যে না 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 থাক থাক অন্যদিন দেখবো। হ্যাঁ, কিন্তু এখানে কেউ যদি এটা বলে তার মানে এটা খুব সে সিরিয়াসলি বলছে, এখানে কোনো ফর্মালিটি করার জন্য বলেনি। এখানকার মুদ্রা ক্রোনা আরও 1 ইউরোতে 7.5 ক্রোনা। আর একটা ইনফরমেশন আমি বলতেছিলাম, এখানে আমি বলছিলাম যে তখন 2 ঘন্টা ডিফারেন্স রোমানিয়ার সাথে, কিন্তু এখানে আজকে একটু গুগল করে দেখলাম, কারণ আমি টাইমিংটা ভালোভাবে দেখতে পাইনি তখন, আমার হাতে এই জিনিসপত্র থাকার কারণে ভালোভাবে চেক করতে পারিনি। গুগল করে দেখলাম যে এখানে 1 ঘন্টা ডিফারেন্স, রোমানিয়া 1 ঘন্টা আগে আছে, এখানে ডেনমার্ক 1 ঘন্টা পিছিয়ে আছে। আর এখানকার লোকজন খ্রিস্টান, বেশিরভাগ লোক খ্রিস্টানদের ভিতর একটা ভাগ আছে যেটাকে বলে ইভেঞ্জেলিক্যাল লুথেরান। আপনারা লুথের নাম শুনছেন। তিনি একটা এই খ্রিস্টান ধর্মকে অনেকটা চেঞ্জ নিয়ে আসে, অনেকটা পরিবর্তন নিয়ে আসে এবং অনেকটা মডার্ন। তো ওই ধর্মের লোক আছে প্রায় 82% লোকজন ওই ধর্মে ইয়ে করে। তো ওই ধর্ম বলতে কি এখানে অধিকাংশ লোকই হলো আসলে সংশয়বাদী, মানে ওই রকম ধর্ম নিয়ে তো সিরিয়াস না, বা 13% একদম পুরোপুরি নাস্তিক। আর এই লুথেরান যেটা বললাম এভেঞ্জেলিক্যাল লুথেরান, এর ভিতরে কিছু লোক আছে যারা সংশয় প্রকাশ করে, অ্যাগনস্টিক বলে ইংলিশে, যেটাকে অ্যাগনস্টিক বলে। আপনারা যারা এটা নিয়ে জানাশোনা আছে তারা অবশ্যই জানেন। মুসলিম আছে এখানে, আমি আসার পথেও কিছু মুসলিম দেখছি, মানে হিজাবি মহিলা, বিশেষ করে আরব অঞ্চলের লোকজন এখানে কিছু আছে। এই সংখ্যাটা হলো মাত্র 2%, তবে 2% আমার কাছে ভালোই মনে হতেছে, বেশি মনে হচ্ছে, কারণ রোমানিয়ার তুলনা হিসাব করলে ওইখানে তো 1%-এর নিচে, আর এখানে 2% আছে। আমি যে শহরে এখন হাঁটতেছি নাম হলো কোপেনহেগেন। তেমন বড় না শহর, এই শহরটা এমন একটা শহর আপনি হাইটেই শেষ করে ফেলাতে পারবেন। মাত্র 6 লাখ লোক বসবাস করে এখানে, যেটা আমাদের একটা গ্রামে ওর থেকে বেশি লোক বসবাস করে, সেই হিসেবে এটা খুবই কম। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই শহরের সাথে সুইডেনের মালমো একটা শহর আছে, সুইডেনের প্রতিবেশী দেশ এটা ডেনমার্ক। ওইখানে একটা ব্রিজ আছে, 8 কিলোমিটার ব্রিজ, মানে বিশাল বড়, আমাদের পদ্মা সেতু থেকে মানে ইয়াতে বড়, লম্বায় বড়। তো ব্রিজটা একটু দূরে, আমার ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন আবহাওয়া যেহেতু খারাপ তাই আমি ওখানে যাওয়ার পরিকল্পনা ত্যাগ করছি। এখানে সব কিছুর দাম বেশি, খুবই ব্যয়বহুল, এটা আমি বলতেছিলাম একটু আগেও। তো একটা ইন্টারেস্টিং বিষয় একটু আগে আবিষ্কার করলাম, সেটা হলো এখানে আপনি যখন কোনো কিছু ক্রয় করবেন সব কিছুর উপর 25% ট্যাক্স। আপনি যদি ইইউ কান্ট্রির বাইরে থেকে আসেন তাহলে আপনি যে ট্যাক্সগুলো দিবেন ওদের কাছে, এই ট্যাক্সগুলো আপনি যখন দেশ ত্যাগ করবেন এয়ারপোর্টে, চাইলে আপনি এটা ক্লেম করতে পারেন যে আমি আপনার কাছে যেই রসিদগুলো থাকবে ক্রয় করার, এই রসিদগুলো যখন আপনি এয়ারপোর্টে সাবমিট করবেন একটা নির্দিষ্ট অবশ্যই ডেস্ক আছে, তখন কিন্তু ওরা আপনাকে এই ট্যাক্সগুলো আবার ব্যাক করে দেবে। তো আপনি যদি লং টাইম থাকেন বা দেখা গেলো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকছেন, অনেক কিছু ক্রয় করছেন, অনেক খাওয়া দাওয়া করছেন, তাহলে আপনি কিন্তু একটা মোটা অঙ্কের একটা টাকা ব্যাক পাবেন আর কি। এটা কোনো ইনফরমেশন। আর যেহেতু আমি ইউ কান্ট্রি থেকে আসছি, আর আমি যেহেতু লম্বা সময় থাকতেছি না এখানে, প্রচুর ট্যুরিস্ট, এগুলো সম্ভবত সবাই এশিয়ার থেকে আসছে। এখানে ওদের গাইডও আছে, গাইড ওদেরকে একসাথে নিয়ে ঘোরাচ্ছে। এখন পুরো ট্যুরিস্ট সিজন, ট্যুরিস্ট থাকারই কথা। তবে আজকে আমার ধারণা আবহাওয়া খুব একটা ভালো না, আবহাওয়াটা খুব একটা অনুকূলে না, এই কারণে লোকজন খুব একটা কমফোর্ট ফিল করতেছে না।
বা ওইরকম যতটা ব্যস্ত থাকার কথা, মানে সামারের সিজন আমি আগেও আসছিলাম তখন দেখছিলাম যে প্রচুর ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু এখন ওরকম একটা দেখতে পাচ্ছি না। মানে কোপেনহেগেনের মতো একটা জনপ্রিয় শহরে আরও ব্যস্ত থাকার কথা। অনেক বিষয়ে কথা হলো, অনেক ইন্টারেস্টিং বিষয় আলাপ হলো, কোপেনহেগেন সম্পর্কে ডেনমার্ক সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন আমি আবার মেট্রোতে করে একদম এয়ারপোর্টে চলে যাবো, যে এয়ারপোর্টে আপনারা দেখবেন একটু আগে। ওইখান থেকে আমার অন্য একটা দেশের ফ্লাইট, দেরি আছে এখনও। তো আমি আর ভিডিও করতেছি না, কারণ আবহাওয়া খারাপ, আমার ক্যামেরার ক্যামেরা ধরে দিয়েছে, ক্যামেরার উপর যে কোনো হ্যাম্পার হতে পারে। কিন্তু আবহাওয়া খারাপ, তাই আমি আপাতত ভিডিও বানানোর পরিকল্পনা নাই। তো আমি খাওয়া দাওয়া করবো কোথাও, খাওয়া দাওয়া করে এয়ারপোর্টের দিকে যাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের যত্ন করুন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে অনেক ইন্টারেস্টিং ভ্লগ আসতেছে। সব দেশে আসলে খুব একটা বাংলায় ভ্লগ খুব একটা নাই যেসব জায়গায়, তো ওরকম জায়গায় যাওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।